কিন্তু আজও যাদের জন্য এত চিন্তা করলো তারাই আজ ওকে চিনতে পারল না। তাহলে আর বেঁচে থেকে ওর কোনো মূল্যই নেই। ও না থাকলে এখন কিছুই আসবে না, যাবে না। ব্যাংক ব্যালেন্স ভালোই আছে, ওইদিকে বোনকে বিয়ে দিতে পারবে আর বাড়ি ভাড়া দিয়ে কোনোভাবে সংসার চালিয়ে নিতে পারবে ওরা। তাই ওরা এই মুহূর্তে কিছু হয়ে গেলেও ওদের কিছু হবে না। সবচাইতে বড় কথা হলো ওর মা ওর পাপি মুখটা দেখতে চায় না, তাই উনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন বলছেন। কিন্তু ওনারা যাওয়ার আগে ঠিক করলো ও নিজে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে, তাহলে সবাই শান্তিতে বাঁচতে পারবে। আর নিপাও বলেছিল ও সামনে থাকলে নাকি ওর সংসারটা ধ্বংস হয়ে যাবে, ও চলে গেলেই সবাই সুখী হতে পারবে। তাই ঠিক করলো ও এই মুহূর্তে আত্মহত্যা করবে। অনেক দিন আগে একটা ইঞ্জেকশন এনে রেখেছিল, ওটা পুশ করলে সাথে সাথেই মৃত্যু হয়। তাই নিজে নিজের ওয়ারড্রোবটা খুলে ইঞ্জেকশনটা বের করলো। পুশ করার আগে ভাবলো মায়ের কাছে শেষ বিদায়ের জন্য একটা চিঠি লেখা দরকার। তাই তাড়াতাড়ি টেবিলে বসে কাগজ কলম নিয়ে খটখট করে কয়েক লাইন লিখে ফেললো। এরপরে কাগজটি দু ভাঁজ করে টেবিলের উপর রাখলো। তারপর ওখান থেকে উঠে এক গ্লাস পানি খেলো। এরপর মনে মনে বলল, মা আমি তোমাদের জন্য চিরদিনের জন্য চলে যাচ্ছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। এই বলেই ইঞ্জেকশন সিরিঞ্জটা বাম হাতের শিরায় পুশ করে দিল। সাথে সাথেই সিরিঞ্জটা জানালা দিয়ে পুরো শরীরের শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আর দাঁড়াতে পারছে না। শরীরটা কেমন যেন ঝিঝিল মেরে উঠলো। বুঝতে পারলো ও শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি খাটের উপর শুয়ে পড়ল। সকাল 9টার মতো বেজে যায়। শামীম ঘুম থেকে উঠে না। রেহেনা মায়ের উপর জিদ ধরে শামীমকে ঘুম থেকে জাগাতে যায়নি। খুদেজা বেগমও রাগ করে এখন পুরো ঠান্ডা। ওনার হাতে নিজের কাছে লজ্জা লাগছে শামীমের কাছে যেতে। তাই রেহেনার রুমে এসে কানের কাছে মুখ দিয়ে আস্তে আস্তে বলল, মারে শামীম তো এখনও ঘুম থেকে উঠল না, ওকে একটু ডেকে দে না। আমার যে কি হয়েছে, রাতের বেলায় না জেনে শুনে ছেলেটাকে অনেক বকাঝকা করেছি, হয়তো রাগ করে ঘুম থেকে উঠছে না। ছেলেটাকে সারা রাত কিছুই খায়নি, রাতে কিছু না খেয়ে ওর আবার ঘুম থেকে উঠতে পারে না, ওকে একটু ডেকে দে না। রেহেনা বিরক্ত হয়ে কড়া গলায় বলল, দরদ দেখাতে হবে না, আর দরকার হয় না, তুমি ওকে গিয়ে উঠাও, আমি পারবো না। খুদেজা বেগম মেয়ের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, একদিন মা হবি, তারপর সন্তানের দরদটা বুঝতে পারবি। যদি এতই বুঝতে পারো তাহলে এভাবে গালাগালি করলে কেন? মারে তখন আমার মাথা ঠিক ছিল না, যখন পরের বউ আমাকে আর তোর বড় ভাইয়াকে শামীমের পুরো ঘটনা খুলে বলল, তখন বুঝতে পারলাম ও আমাদের জন্য এত কিছু ত্যাগ করেছে আর ওর দোষ ছিল না। এখন ওকে একটু জাগিয়ে দে। তাহলে এখন বুঝতে পেরেছো? সত্যি করেই বলতে গেলে ছোট ভাইয়া মানুষ না, ও তো তোমাদের কাছে একটা ফেরেশতা, আর ওই ফেরেশতাকে তোমরা। কথাগুলো বলতে বলতে রেহেনা হুহু করেই কেঁদে দিল। আচ্ছা মাজা, ভুল হয়ে গেছে, এখন ওকে উঠিয়ে দে। খুদেজা বেগম পীড়াপিড়িতে রেহেনার চোখ মুছতে মুছতে শামীমের রুমের দরজায় গিয়ে টোকা দিতে লাগলো। দরজার ভিতর থেকে খুলছে না। এভাবে অনেকক্ষণ টোকা দেওয়ার পর হঠাৎ ওর বুকটা মোচড় দিয়ে উঠল। শামীম একদিন দুঃখ করে বলেছিল ওকে, বোন রে আমি আর সইতে পারছি না, দেখবি কোনো একদিন এই কষ্ট সইতে না পেরে আত্মহত্যা করে ফেলেছি, তখন তুই আমাকে ভুল বুঝবি না তো বোন। কি করব বল, আর সইতে পারছি না। হঠাৎ এই কথা মনে হইতেই মাগো বলে চিৎকার করে উঠল রেহেনা। সবাই রেহেনার চিৎকার শুনে রুমের দরজার সামনে এসে আসলো। শাকিল রেহেনার মুখের দিকে তাকিয়ে অস্থির হয়ে বলল, কি হয়েছে শামীমের? রেহেনা বিপাল হয়ে কেঁদে উঠে বলল, আমার ভাইয়া আর নেই। শাকিল নিজেকে অনেক শক্ত রেখে বলল, চুপ কর, কি হয়েছে আগে খুলে বল। অনেকক্ষণ দরজা নক করেছি, দরজা আর খুলছে না। ভাইয়া রে, ও ভাইয়া আমাদের ছেড়ে তুই। এ বলে রেহেনা বিপালভাবে কাঁদতে লাগলো। শাকিল রেহেনার কান্না দেখে হতভম্ব হয়ে গেল। তারপর অনেক চেষ্টার পর দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকেই সবাই থ হয়ে শামীমের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে শামীম ঘুমিয়ে আছে, ওর কিছুই হয়নি। শাকিল শামীমের পাশে গিয়ে ওর হাত ধরতেই দেখতে পায় বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তারপর তাড়াতাড়ি হাতের শিরা ধরে দেখে ও মৃত। এরপর চাদর দিয়ে পুরো শরীরটা ঢেকে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এদিকে রেহেনা বিপাল হয়ে কাঁদতে লাগলো। আর খোদেজা বেগম শামীমের বুকের উপর কাঁদতে কাঁদতে বললেন, এ কী করলি বাবা তুই, এ কী করলি তুই, আমার উপর অভিমান করে আমাকে এভাবে। কাজের বুয়াও কাঁদতে কাঁদতে বলল, খালাম্মা ভাইয়া এই কাগজটা ভিতরে কি লিখে গেছে দেখুন। খোদেজা বেগম কাজের বুয়ার থেকে কাগজটা কেড়ে নিয়ে পড়তে আরম্ভ করলো।
শ্রদ্ধে মা, পাত্রে আমার সালাম নিও। আশা করি সবাইকে নিয়ে সুখে থাকবে। আমি পাপী দুরাচার না হয় অকালে ধ্বংস হয়ে তোমাদের চোখের সামনে থেকে চিরদিনের জন্য সরে গেলাম। এবার বলো না মা, তুমি বাড়িতে থাকবে? বলো থাকবে। যদি না থাকো তাহলে আমি বড় কষ্ট পাবো। তুমি তো বলেছিলে আমি যদি কোনোদিন তোমার সামনে আসি তাহলে তোমার মরা মুখ দেখতে হবে। আমি ছেলে হয়ে কিভাবে তোমার মরা মুখ দেখব? তাই আর বেঁচে থেকে বা কিভাবে ভুলে থাকবো? কাজ তোমার যদি আজ তোমরা যদি নিজের পেটের সন্তান হতাম তাহলে আমার প্রতি এত নির্দয় হয়ে ফিরে দিতে না, অবশ্যই মাফ করে দিতে। আজ পালক ছেলে বলে বিধায় আমাকে ক্ষমা করতে পারলে না, কিন্তু মা আমি জন্মের পর থেকে তোমাকে মা জেনে আসছি এবং মৃত্যুর আগ পর্যন্ত মা জেনেই মরেছি। সত্যি মা, আমি হয়তো কোনো জন্মে পাপ করেছিলাম, তাই ওই পাপের শাস্তি আমাকে এ জন্মে পেতে হলো। আমি কাউকে দোষ দিই না, সম্পূর্ণটাই আমার ভাগ্য। না হয় জন্মের পর মা বাবাকে হারাবো কেন? যাও, মা রূপে তোমাকে পেলাম না, শেষ পর্যন্ত মিথ্যা অপবাদ মাথায় নিয়ে তোমাকে হারালাম। জীবনের সাথে যাকে জীবন সঙ্গী করে পেতে চেয়েছিলাম তার কাছ থেকেও প্রতারিত হলাম, এবং আমি সামনে থাকলে নাকি তার স্বামীর সংসার ধ্বংস হয়ে যাবে। এত অপমানের পর কারি বা বাঁচতে ইচ্ছা করবে? তাই সবাইকে সুখে রাখতে গিয়ে চিরদিনের জন্য সবাইকে ছেড়ে বুক ভরা ব্যথা নিয়ে চলে গেলাম। এবার তো সবাই সুখে বসবাস করতে পারবে। তবে মা, তোমার কাছে একটা অনুরোধ, তোমার বউ সম্পূর্ণ নিরপরাধ, ওকে তুমি ক্ষমা করে দিও। আর ব্যাংক ব্যালেন্স যা আছে তা দিয়ে তোমরা অনেক আদরের ছোট্টি বোনকে বিয়ে দিয়ে দিও। আমার কপালে তো সইবে না ওর বিয়ে দেখে যেতে। তোমরা সুখে থেকো। ইতি শামীম। খদিজা বেগম চিঠিটা পড়ে আরও জোরে কাঁদতে লাগলো। এদিকে নিপা শক্ত হয়ে শামীমের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন একটা ঘটনা ঘটে গেল, ওর কোনো প্রতিক্রিয়াই হয় নাই, মূর্তির মতো দাঁড়িয়ে রইল। শাকিল বারবার ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে তোমার? কথা বলছো না কেন? আর হয়তো কোনোদিনও নিপা কথা বলতে পারবে না, চিরদিনের জন্য ওর জবান বন্ধ হয়ে গেল। কে কি বলে তার কোনো প্রত্যুত্তর নেই, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে। ডক্টর দেখানোর পর ডক্টর বলল, ও অনেক বড় ধরনের আঘাত পেয়েছে, তাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। যদি আবার কোনো দিন বড় ধরনের আঘাত পায় তাহলে হয়তো আবার স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। শাকিল দুশ্চিন্তায় পড়ে গেল। এদিকে ভাইয়ার অকাল মৃত্যু, আরেকদিকে স্ত্রী নিপার এই অবস্থা, সম্পূর্ণই ভাগ্যের উপর ছেড়ে দিল।